আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু BBA Academy। আজকে আলোচনা করব প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের টাইম ভ্যালু অফ মানি নিয়ে। এটা বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বইয়ে সাবজেক্টে আছে। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2nd ইয়ারের প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের ৪ নম্বর চ্যাপ্টার এটি। তো এর ১ম ক্লাস। আজকের ক্লাসে এই অধ্যায়ের সংক্ষিপ্তভাবে সারসংক্ষেপ তুলে ধরব। তো প্রথমত টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য কাকে বলে? অর্থের সময় মূল্য হলো সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরো তুমি একটি জুতা কিনবে যার মূল্য ১,০০০ টাকা। তোমার বন্ধু তোমার নিকট থেকে ৪ মাসের জন্য ওই টাকাটি ধার নিল। এখন ৪ মাস পরে জুতার বাজার মূল্য ৫০ টাকা বেশি হয়ে গেল। এখন তোমার বন্ধু টাকাটি ফেরত দিলে তোমার আরও ১,০০০ প্লাস ৫০ টাকা, ১,০৫০ টাকা, ৫০ টাকা বেশি দিয়ে জুতাটি কিনতে হচ্ছে। সময়ের সাথে এই অর্থের কি পরিমাণ পরিবর্তন হলো সেটাই অর্থের সময় মূল্য, আর সেটাই নির্ণয় করাই এই চ্যাপ্টারে আমরা শিখব। এরপর পিভি এবং এফভি কি? পিভি হলো প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। আমরা বর্তমানে যে অর্থ জমা করি বা বিনিয়োগ করি সেটাই হলো অর্থের বর্তমান মূল্য, অর্থাৎ ভবিষ্যতে যেটা আশা করি প্রত্যাশিত অর্থ পাওয়ার জন্য বর্তমানে আমরা যা গচ্ছিত রাখি তাই হলো অর্থের বর্তমান মূল্য। আমরা এখন যে টাকা রাখলাম ভবিষ্যতে পাওয়ার জন্য, এখন টাকা রাখলে এটা হলো বর্তমান মূল্য, ভবিষ্যতে যেটা পাবো রাখার পরে সেটা ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু। তো সংজ্ঞা এখানে দেওয়া আছে, ফিউচার ভ্যালু হলো বর্তমানে যে অর্থ গচ্ছিত রাখা হয় তা নির্দিষ্ট সময় পর সুদে আসলে যে পরিমাণ হয় সেটাই হলো অর্থের ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু। অর্থাৎ বর্তমান মূল্যের সাথে আবার সুদ যোগ করলে সেই যোগফলই হলো ভবিষ্যৎ মূল্য। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরো তোমার ১,০০০ টাকা ব্যাংকে রাখলে ১০% সুদে ব্যাংক তোমাকে ১ বছর পর ১,১০০ টাকা দিবে। এখানে পিভি হলো ১,০০০ টাকা আর এফবি হলো ১,১০০ টাকা। এরপর চক্রবৃদ্ধিকরণ ও বাট্টাকরণ, কম্পাউন্ডিং এবং ডিসকাউন্টিং। চক্রবৃদ্ধিকরণ কম্পাউন্ডিং হলো বর্তমান মূল্যের সাথে সুদ যোগ হয়ে ভবিষ্যৎ মূল্য পাওয়ার প্রক্রিয়াই হলো চক্রবৃদ্ধিকরণ। এই চক্রবৃদ্ধিকরণ বছরে একবার হতে পারে, আবার একাধিকবারও হতে পারে। উদাহরণ হিসেবে আজকে ব্যাংকে ১,০০০ টাকা রাখলে যেটা ১০% সুদ দেবে চক্রবৃদ্ধি হারে, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সুদ গণনা হবে বছরে ৪ বার, কোয়ার্টারলি। এটা এম এর মান। ভবিষ্যতে এই সুদ এবং আসল ১,০০০ টাকা মিলে মোট পরিমাণ একত্র করাই হলো চক্রবৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে এফভি নির্ণয় করা হয়, ফিউচার ভ্যালু। আর বাট্টাকরণ হলো ভবিষ্যৎ মূল্যের এফভি, ভবিষ্যৎ মূল্যের মধ্যে সুদ অন্তর্ভুক্ত থাকে। চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য বের করা হলো, ওখানে এফভি অন্তর্ভুক্ত, এফভির ভিতরে সুদ অন্তর্ভুক্ত ছিল। আর এই সুদ ভবিষ্যৎ মূল্য হতে বাদ দিলে বর্তমান মূল্য পিভি পাওয়া যায়। এই প্রক্রিয়াটি হলো বাট্টাকরণ। বাট্টাকরণ বছরে একবার বা একাধিকবারও হতে পারে। বাট্টাকরণ করে বর্তমান মূল্য পিভি নির্ণয় করতে হয়। এই চ্যাপ্টারে ২ ধরনের অঙ্ক আসে। এটা হচ্ছে অর্থ প্রদানের ধরন, অর্থ প্রদানের গচ্ছিত করা বা জমা করার ধরন। অর্থ প্রদানের ধরনকে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়। এক হলো সিঙ্গেল বা লামসাম পেমেন্ট, একক বা একত্রে প্রদান। ২ হলো অ্যানুইটি পেমেন্ট, সমান কিস্তিতে প্রদান। তো সিঙ্গেল পেমেন্ট এটা হলো এ ধরনের পেমেন্টের ক্ষেত্রে সমুদয় মানে সব অর্থ ভেঙ্গে ভেঙ্গে না দিয়ে একসাথে একত্রে প্রদান করা হয়। ধরা যাক শামীম আসলামের কাছে ৫ লক্ষ টাকা পায়। এখন আসলাম যদি শামীমকে ৫ লক্ষ টাকা একসাথে দেয় তাহলে এটি হবে লামসাম পেমেন্ট বা সিঙ্গেল পেমেন্ট। আবার আফজাল একটি ব্যাংকে ৫ লক্ষ টাকা একটি ফিক্সড ডিপোজিট করলো, এটিও লামসাম পেমেন্ট হবে। দ্বিতীয়, অ্যানুইটি পেমেন্ট, সমান কিস্তিতে প্রদান। অ্যানুইটি পেমেন্ট হলো এ ধরনের পেমেন্টের সমুদয় অর্থ, সব অর্থ একবারে না দিয়ে, সিঙ্গেল পেমেন্টের মতো একবারে না দিয়ে কিস্তির মাধ্যমে ইকুয়াল ইনস্টলমেন্ট, সমান কিস্তিতে ভেঙ্গে ভেঙ্গে প্রদান করা হয়। যেমন আগের উদাহরণে
আসলাম যদি প্রতি বছরে ১,০০,০০০ করে ৫ বছরে ৫,০০,০০০ টাকা শামীমকে প্রদান করে, তাহলে এটি হবে অ্যানুইটি পেমেন্ট। আবার আফজাল যদি ব্যাংকে প্রতি মাসে তার টিপিএস অ্যাকাউন্টে ৫,০০০ টাকা করে জমা রাখে, তাহলে এটিও হবে একটি অ্যানুইটি পেমেন্ট। এরপর সুদের ধরন। সুদ মূলত ২ ধরনের হয়। ১. সিম্পল ইন্টারেস্ট সরল সুদ। ২. কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ। সিম্পল ইন্টারেস্ট হলো শুধুমাত্র আসল টাকার উপর সুদ গণনা করা হলে তাকে সরল সুদ বলে, যেটা সিম্পল ইন্টারেস্ট। আসল টাকা ছাড়া সুদের উপর কখনোই এর সুদ গণনা হবে না। উদাহরণ হিসেবে, ধরো তুমি ২ বছরের জন্য 10% সরল সুদে ১,০০০ টাকা জমা রাখলে, এতে ১ বছর পর সুদ আসলে পাবে ১,১০০ টাকা। ২ বছর পর পাবে ১,০০০ এর 10% আবার ১০০ টাকা সুদ, প্লাস প্রথম বছরের সুদ আসল ১,১০০ টাকা, ১,১০০ আর ১০০ মোট ১,২০০ টাকা। এটা সরল সুদে ১,২০০ টাকা পাবে। দ্বিতীয়তে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট হলো সুদের ওপর আবার সুদ গণনা করলে তাকে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট বলে। উদাহরণ হিসেবে, ধরো তুমি ২ বছরের জন্য 10% আগের মতোই চক্রবৃদ্ধি সুদে, আগে প্রথম উদাহরণে সরল সুদে, এবার দ্বিতীয়তে চক্রবৃদ্ধি সুদে ১,০০০ টাকা জমা রাখলে, এতে ১ বছর পরে সুদ আসলে পাবে ১,১০০ টাকা। ২ বছর পর শেষ বছরে পাবে ওই প্রথম বছর ১,১০০ টাকা, তার উপরেই আবার সুদ গণনা হবে 10%। তখন সুদ আসবে দ্বিতীয় বছরে ১১০ টাকা, আর প্রথম বছরে সুদ আসল ১,১০০ টাকা। সর্বমোট ১,২১০ টাকা। এতে সরল সুদের চেয়ে ১০ টাকা ২ বছরে বেশি পাওয়া গেল। চক্রবৃদ্ধি সুদে ১০ টাকা বেশি। এরপর নামিক সুদের হার। ঋণদাতা ও ঋণ গ্রহীতার মধ্যে চুক্তির সময় বার্ষিক যে হারে সুদ প্রদান বা গ্রহণের কথা থাকে, সেটি নামিক সুদের হার। সচরাচর যে সুদের হারগুলো ব্যবহার করা হয় সবসময়, সেটা নামিক সুদের হার। উদাহরণ হিসেবে, এবিসি কোম্পানি ১০ বছর মেয়াদি ১২% হারে প্রতিটি ঋণপত্র ইস্যু করে, যার লিখিত মূল্য ১,০০০ টাকা। এখানে নামিক সুদের হার ১২%। অর্থাৎ বিনিয়োগকারী ঋণপত্রে বিনিয়োগ করলে বার্ষিক শতকরা ১২ টাকা সুদ পাবে। অনেক সময় নামিক সুদের হারকে কুপন হারও বলা হয়। নামিক সুদের হার আবার কার্যকরী সুদের হারে পরিণত হয় যখন এটি বছরে একাধিকবার গণনা করা হয়। কার্যকরী সুদের হারকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলে, ইআইআর সংক্ষেপে। ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু নির্ণয়ের সময় বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয়, তাহলে বার্ষিক সুদের হার নির্ধারিত সুদের হার অপেক্ষা বেশি হয়, যাকে কার্যকরী সুদের হার বলে। বছরে যত বেশিবার সুদ গণনা করা হবে, কার্যকরী সুদের হার তত বেশি হবে বা বৃদ্ধি পাবে। উদাহরণ হিসেবে, এবিসি কোম্পানি ১০ বছর মেয়াদি ১২% হারে প্রতিটি ঋণপত্র ইস্যু করে। সুদ গণনা হয় অর্ধবার্ষিকী, যেটা সেমি অ্যানুয়ালি বলে, যার লিখিত মূল্য ১,০০০ টাকা। এখানে নামিক সুদের হার ১২% এবং বছরে দুবার সুদ গণনায় বছর শেষে এটা দাঁড়িয়েছে ১২.৩৬। এটিই হলো কার্যকরী সুদের হার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর বিবিএ এর সকল কোর্স সম্পূর্ণ ফ্রিতে পড়তে আমাদের ইউটিউবে প্লেলিস্টে সব ক্লাস দেওয়া আছে, সেগুলো করবে। আর এই নেক্সট ক্লাসে টাইম ভ্যালু অফ মানির এর সূত্র বিষয়ে আলোচনা করা হবে, এবং তারপরের ক্লাসগুলোতে পর্যায়ক্রমে ম্যাথগুলো করানো হবে।